আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা বা এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লেকচারে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা অর্থাৎ অধ্যায় 1 এর অনুশীলনী 1.1 অথবা 1.2 এর যে বহুনির্বাচনী প্রশ্নের বিভিন্ন ধরনের আলোচনা করার চেষ্টা করেছি। এই লেকচারটা তোমরা যদি খুব মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে পরীক্ষায় তোমরা কমন পাও বা না পাও, এই রিলেটেড জিনিস পরীক্ষাতে আসবে এবং তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে চলো আমরা অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্নের সলভ করার চেষ্টা করব। আমরা হাতে কলমে করার চেষ্টা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি জানি অনেকের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সমাপনী পরীক্ষা, তারপরেও হয়তো যদি কেউ বাকি থাকে বা পরবর্তী সময়ে যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন পড়তে পারে, তাহলে চলো আমরা ধাপে ধাপে শুরু করি। আমি কিছু প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করেছি, যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে বা বোর্ডে পরীক্ষাগুলোতে আসছে। তার থেকে কিছু আমি সংগ্রহ করে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি। খেয়াল করো, প্রথম প্রশ্নটাতে কী দেওয়া আছে? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যা কি? খেয়াল করো, প্রথম প্রশ্নটাই কি? গুণ ফল পাওয়া যায়, তো স্বাভাবিক যোগফল তো হবেই না, বিয়োগফল তো হবেই না, আর এখানে ঘন হবে না। ঘন কি? ঘন হচ্ছে গিয়ে তিনবার যেটা গুণ করা হয়, আর যেই সংখ্যা আছে সেই সংখ্যাকে গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ। ওকে, 2 নম্বর কি? নিচের কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা? খেয়াল করো, আমরা যদি একটু এখানে আলোচনাটা করি, প্রথমে দেওয়া আছে কি 20 আর 25। 20কে যদি আমরা গুণনীয়ক করি তাহলে 4 গুণ 5, আবার 25কে যদি করি তাহলে 5 গুণ 5। এই একটা গেল। 30 এবং 35, খেয়াল করো, 35কে আমরা কি পাই? 5 গুণ 6। আবার এখানে কত আছে? 30কে পাই 5 গুণ 6, আর 35কে পাই কি 7 গুণ 5। ওকে, তারপরে কি আছে? 30 আর 36, 30 এবং 36। খেয়াল করো, 30 আর 36 নিয়ে যদি আমরা একটু দেখি, তো এটাকে কি পাচ্ছি? 5 গুণ 6, আর এটাকে দেখো কি পাচ্ছি? 6 গুণ 6। আর শেষে আছে কি? 36 এবং 49। এই হলো 36, যেটাকে আমরা পাচ্ছি 6 গুণ 6, আর 49-এর ক্ষেত্রে কি পাচ্ছি? 7 গুণ 7। খেয়াল করো, নিচের কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা? এখানে 25 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 20 না, তার মানে কি? এটা বাদ। তারপরে কি আছে? 30 আর 35। 30-এর মধ্যে 5 গুণ 6 আর 7 গুণ 5, সুতরাং দুইটার একটাও পূর্ণবর্গ সংখ্যা না। 30 আর 36-এর মধ্যে 30 পূর্ণবর্গ সংখ্যা না, 36 পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটা হচ্ছে না। আর খেয়াল করো, গ নাম্বারে 36 একটি পূর্ণবর্গ সংখ্যা, 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এর উত্তর হবে গ। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো, খেয়াল করো, এই যে 49 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি? 49কে যে মৌলিক সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে আবার ওই মৌলিক সংখ্যা দ্বারাই গুণ করা যাচ্ছে। খেয়াল করো, 7কে 7 দ্বারা গুণ করলে 49 আসতেছে, অর্থাৎ যে সংখ্যাগুলোর বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো 49কে যদি আমরা বর্গমূল করি তাহলে স্বাভাবিক সংখ্যা হিসাবে আমরা কি পাচ্ছি? 7। তাহলে 7 হচ্ছে গিয়ে 49-এর বর্গমূল এবং 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আমরা এবার 3 নম্বর অঙ্কটি দেখি। 9 সংখ্যাটি এখানে কি কি লেখছে? 9 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে, খেয়াল করো, আমরা যদি বর্গমূল করি তাহলে 3 পাচ্ছি, আবার 3 আর 3 গুণ করলে 9 আসতেছে, অর্থাৎ যেই সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 9টাকেই পাচ্ছি, আবার 9কে যদি আমরা বর্গমূল করি একটি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, সেটা হচ্ছে 3। তো 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, বর্গমূল করলে 3 হবে। হ্যাঁ, 9কে বর্গমূল করলে 3 হবে, এটাও ঠিক। আবার বর্গ করলে 81 হবে। 9কে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? 9 গুণ 9 অর্থাৎ 81, তার মানে এটাও ঠিক। 3 নম্বর প্রশ্নের, খেয়াল করো, 3 নম্বর প্রশ্নের 1, 2, 3 তিনটাই ঠিক, তাহলে ঘ নাম্বার। 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, কোনো সংখ্যার শেষে যদি বেজোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ। খেয়াল করো, যদি বেজোড় সংখ্যক শূন্য থাকে, বেজোড় সংখ্যক শূন্য থাকলে
কোনো সংখ্যার শেষে বেজোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। খেয়াল করো, যদি একের পরে যদি আমরা একটা শূন্য নেই, এটা একটা বেজোড় সংখ্যক শূন্য। এখন 10 কি পূর্ণবর্গ? পূর্ণবর্গ না। আবার যদি চিন্তা করি যে 1000 নেই, 1000 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা না। তার মানে বেজোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হচ্ছে না। 2 নাম্বার, বেজোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, এটা ঠিক আছে। 4 নাম্বারটা খেয়াল করো, এটা ঠিক আছে যে বেজোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আবার জোড় সংখ্যক শূন্য থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে। জোড় সংখ্যক যদি পূর্ণবর্গ চিন্তা করি, খেয়াল করো, এই যে একের পরে যদি দুইটা শূন্য নেই, মানে জোড় সংখ্যক, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ 100কে যদি আমরা বর্গমূল করি বা রুট করি তাহলে আসতেছে 10। 10 একটি স্বাভাবিক সংখ্যা। আবার ধরো 400, জোড় সংখ্যক, 4-এর পরে জোড় সংখ্যক শূন্য আছে, এটাকে যদি বর্গমূল করি তাহলে আসতেছে 20। তাহলে কি 20 একটি স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যক শূন্য থাকলে পূর্ণবর্গ হতে পারে, এটাও ঠিক। তাহলে কি লিখলাম 4 নম্বরে? 2 আর 3। তো 4 নম্বরে 2 আর 3 কোনটা আছে? গ নাম্বার। ওকে, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো। এগুলো খুব মজার এবং আমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে। আচ্ছা, 5 নাম্বারটা যদি খেয়াল করি, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনটি থাকলে তা পূর্ণবর্গ হতে পারে? ওকে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কটা কি? খেয়াল করো, আমরা যদি লিখি 56, তাহলে এখানে 6 হচ্ছে একক, তাই না? আর এই 5 হচ্ছে কি? দশক। তো খেয়াল করো যে কোনটি থাকলে তা পূর্ণবর্গ হতে পারে। এখানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, খেয়াল করো, আমরা যদি পূর্ণবর্গ যদি হিসাব করি, যে 1-এর সাথে 1 গুণ করলে 1 আসতেছে, 1-এর হিসাব বাদ। 2-এর সাথে 2 গুণ করলে 4 আসতেছে, তার মানে কি শেষে 4 থাকলে একটা পূর্ণবর্গ হতে পারে। 3-এর সাথে 3 যদি গুণ করি 9 হয়, আবার 4-এর সাথে 4 যদি গুণ করি 16 হয়। তাহলে এখানে 6, এখানে 9, এখানে 4। তো আমরা একটু যদি দেখি, আরেকটু যদি দেখি যে 5-এর সাথে 5 গুণ করলে 25, তার মানে শেষে 5 থাকলে পূর্ণবর্গ হতে পারে। আবার 6-এর সাথে 6 6 36, এখানে 6 আমরা একটু কি পাইলাম? 4 আর 4 16, তার মানে 6 থাকলে পূর্ণবর্গ হতে পারে। 7 যদি হিসাব করি 7 7 49, তার মানে 9 থাকলে পূর্ণবর্গ হতে পারে। 8 যদি হিসাব করি 8 8 64, অর্থাৎ 4 থাকলে পূর্ণবর্গ হতে পারে। আবার 9 গুণ 9 অর্থাৎ 81, 81 1 থাকলে পূর্ণবর্গ হতে পারে। তাহলে খেয়াল করো, এখানে 3 একটাতেও কিন্তু আসে নাই। 3 থাকলে পূর্ণবর্গ হবে না, 7 থাকলে পূর্ণবর্গ হবে না, 8 থাকলেও পূর্ণবর্গ হবে না। আবার খেয়াল করো, 3 আর 3 গুণ করলে 9 আসতেছে, আবার 7 আর 7 গুণ করলে কত? 49। 49-এর শেষেও কি 9 আছে। অর্থাৎ কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 9 থাকে তাহলে তা পূর্ণবর্গ হতে পারে। সব সময় যে হবে তা না, বাট হতে পারে। এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, 2116 এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? ওকে, 2116কে যদি আমরা বর্গমূল করি, খেয়াল করো, 2116 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত দাঁড়াচ্ছে? আমরা একটু যদি রাফ করি, নিয়ম অনুযায়ী কী হবে? জোড়ায় জোড়ায় নিতে হবে। তো প্রথম যে জোড়াটা আছে এখানে আছে 21। 21-এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? সেটা হচ্ছে 16, তাই না? 16-র বর্গমূল কত? 4। তাহলে এখানে আসতেছে 16। আমরা 5 নিলাম না, কারণ 5 5 25, যেটা হচ্ছে 21-এর থেকে বড়। তাহলে এখানে কত নামছে? 6 আছে, এখানে 11 আছে, কত হলে 6 হবে? মানে 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, হাতে 1, এটা চলে গেল। এখানে আসতেছে কত? নিয়ম অনুযায়ী 4 দোকানে 8, আর এখানে কত আসতেছে? এখানে 16 নামতেছে। তাহলে আমরা এখানে কত নিতে পারি? খেয়াল করো, এখানে আমরা যদি বুঝাই যাচ্ছে, এখানে যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, হোপফুলি আমরা ধরে নিলাম এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 6 হতে হলে লাস্টে কত লাগবে? খেয়াল করো, 6 হতে হলে আমাদের দুইটা জিনিস লাগতে পারে। একটা হচ্ছে গিয়ে 4, 4কে 4 দ্বারা গুণ করলে 4 4 16, মানে লাস্টে একটা 6 আসবে। অথবা যদি আমরা 6 নেই, তো 6 6 36, সেক্ষেত্রেও কিন্তু একটা
ছয় আসবে। তো আমাদের ছয়টাই কার্যকারিতা বেশি হবে, কারণ ছয় ছয় 36, ছয়টা 48, 48 আর 3 হচ্ছে 51। তাহলে এখানে আসতেছে ছয়। খেয়াল করো এখানে 46-এর একক স্থানীয় সংখ্যা হচ্ছে ছয়, তার মানে কি 2116 এর বর্গমূল সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? ছয়। আমার মনে হয় তোমরা এগুলো বুঝতে পারছো। চলো আমরা পরের একটা অঙ্ক করি। এখানে কি দেওয়া আছে? 289 একটি সংখ্যা। এটাকে একটু মার্ক করে রাখি, কারণ অনেকগুলো ভিড়ে বোঝা যাবে না। 289 একটি সংখ্যা, উপরে তথ্যের ভিত্তিতে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। ওকে, আচ্ছা, প্রদত্ত সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক কত হবে? বুঝাই যাচ্ছে তাহলে 289 কি 289 একটি সংখ্যা, প্রদত্ত সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক কত হবে। এখন এই 289-এর বর্গ মানে কি? এই সংখ্যার দ্বারাই এই সংখ্যাকে আবার গুণ করা, 289 আবার 289। আমাদের এই বর্গটা করার প্রয়োজন নাই, কারণ প্রথম যে গুণটা হবে 9 আর 9, 9 আর 9 81, একক স্থানীয় অঙ্ক অবশ্যই 1 হবে। এটা নিয়ে কোনো ডাউট নেই। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তারপর কি? প্রদত্ত সংখ্যাটির বর্গ কত? এখানে দেখো আমাদের এখানেও বর্গটি আর করার প্রয়োজন নেই। হয় এখানে 4টা ভুল হবে, অথবা এই যে গ নাম্বারটা হবে, কারণ এখানে সবার শেষে 1 আছে, বাকি একটারও 1 নাই। খেয়াল করো, অর্থাৎ 289-কে যদি আমরা বর্গ করি, 289-কে যদি বর্গ করি মানে স্কোয়ার, এটা মানে হচ্ছে এইটা 289 গুণ 289 অবশ্যই সবার শেষে 1 হবে। দেখো একটারও কিন্তু সবার শেষে 1 নাই, তো বোঝা যাচ্ছে এখানে 8 3 5 2 1 এটাই হবে। তো আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। একটা জিনিস বলে রাখি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ হয়। ওকে, এইটুক তোমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করবে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে বর্গ হয়। আবার খেয়াল করো, যে গুণফল পাওয়া যায়, মানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার কি? বর্গ হয়। আর সংখ্যাটির কি? যেই সংখ্যা দ্বারা গুণ করে সেই সংখ্যাটি হচ্ছে কি? গুণফলের বর্গমূল। আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে গিয়ে, যেমন 9 আর 9 যদি গুণ করি তাহলে 81, এটা হচ্ছে 9-এর বর্গ। আর 81-র যে সংখ্যাটা দ্বারা গুণ করা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 81-র বর্গমূল। তো 9 এর বর্গ 81, 81 এর বর্গমূল হচ্ছে 9। বর্গমূল প্রকাশ করা হয় এই রুট সাইন দিয়ে। এটাকে বলা হয় রুট। তো কিছু বেসিক জিনিস আলোচনা করা হলো, এই জিনিসগুলো তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। আমরা চলো আরও কিছু 1.2 থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে যেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব, এবং অবশ্যই হাতে কলমে। তো প্রথম প্রশ্নটা খেয়াল করো, যেখানে লেখা আছে বর্গের বাহুগুলো পরস্পর কি? বর্গের বাহুগুলো পরস্পর সমান। এ কারণেই তো বর্গক্ষেত্র বলি বা বর্গ বলি, যেখানে প্রত্যেকটি বাহু হচ্ছে সমান। আচ্ছা, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 মিটার হয় তবে ওই বর্গের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গের কি বাহুগুলো সমান, তার মানে কি ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি কি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো যেহেতু বর্গের বাহু দৈর্ঘ্য যা প্রস্থতা, তো 7 মিটার যদি হয় তো 7 গুণ 7 অর্থাৎ
49, তাহলে এটা হবে 49। 16 এর বর্গ কত? 16 এর বর্গ হচ্ছে গিয়ে আমরা জানি কত, 16 গুণ 16, তাহলে কত হবে? এটা হচ্ছে গিয়ে 7 তো হবেই না, 8 তো হবেই না, 32 তো নাই, তো বর্গ মানে কি, যে সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারাই গুণ করা, অর্থাৎ 256। ওকে, কোন সংখ্যার, প্রশ্নটা যদি একটু মনোযোগ সহকারে আমরা দেখি, যেখানে লেখা আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? খেয়াল করো, একটু আগে আমরা যে ভিডিওটা দেখেছি, যে এখানে খেয়াল করো, 1-এর সাথে যদি 1 গুণ করি অবশ্যই একই হবে, আবার 9-এর সাথে যদি 9 গুণ করি তাহলে কত হবে? 81, মানে 81 হচ্ছে। তো বর্গের একক স্থানীয় অঙ্ক কত? 1-এর ক্ষেত্র 1, 9-এর ক্ষেত্র এই যে একক স্থানীয় সংখ্যা সেটা হচ্ছে 1, দুইটারই একক স্থানীয় সংখ্যা হচ্ছে 1, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এইটা, 4 নম্বরের উত্তর হবে খ, যেটা হচ্ছে 1। আচ্ছা, 2205কে নিচের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো খেয়াল করো, 2205কে নিচের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো প্রশ্নে যখন থাকবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তখন আমাদের কি করতে হবে? আমরা যারা 1.1 ঠিক মতন করেছি সেখানে যদি অনুশীলনীর অঙ্ক খেয়াল করি, আমরা যদি এখন এই যে এটাকে কি বলে 2205কে মৌলিক গুণনীয়কে পরিণত করতে চাই, তাহলে কি করতে পারি? প্রথমে যদি আমরা এখানে 5 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এখানে 4 5 20, 2 আর 0, অর্থাৎ আবারও 4 5 20, আর এখানে থাকছে 1। তো 4 4 1, এটা কি 3 দ্বারা ভাগ যায় না 7 দ্বারা ভাগ যায়? কীভাবে বুঝবো? আমরা একটা সহজ পদ্ধতি করতে পারি, 4-এর সাথে 4 যোগ করে 8, 8 আর 1 9, যেহেতু এই সংখ্যাগুলোর যোগফল 9, তার মানে কি 9 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 দ্বারা যদি দেই তাহলে কত আসতেছে? 3 1 3, তাহলে থাকতেছে এখানে 14, 14 মানে কি 3 4 12, হাতে 2, 2 আর 1 হচ্ছে 2 আর 1 হচ্ছে 21, 21 মানে কি 3 7 21, মুখে মুখে করছি। তারপর এটাকে কত দ্বারা যায়? আবারও 3 দ্বারা যায়, কারণ 4 আর 1 5, 5 আর 7 কত? 22, 5 আর 7 হচ্ছে 12, 12কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে 147কেও 3 দ্বারা ভাগ যাবে। তাহলে এটা কত যাচ্ছে? 3 4 আর 12, হাতে 2 আর 7 মানে 27, 27কে যদি 3 দ্বারা ভাগ করি 9, আর এটা আসতেছে 7 গুণ 7। তো এটাকে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, এটাকে লিখতে পারি 5 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তো এখানে 7 জোড়ায় আছে, 3 আর 3 জোড়ায় আছে, অর্থাৎ এই 5 হচ্ছে গিয়ে এখানে ঝামেলা করতেছে। সুতরাং এই 5 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ উত্তর হবে 5। আমার মনে হয় এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা করব কি, পরের অঙ্কটা করব। তো এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে, তো আমরা যত অঙ্ক প্র্যাকটিস করব তত আমাদের জন্য সহজ হবে। তো 23805কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো খেয়াল করো, এখন এখানে কি করতে হবে? আমাদেরকে একই কাজই করতে হবে। তাহলে চলো আমরা একটু রাফ করি। এখন এই সংখ্যাটাকেও যদি আমরা মৌলিক গুণনীয়কভাবে কাজ করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে? খেয়াল করো, এটা হচ্ছে 23805। তো শেষে যেহেতু 5 আছে, আমরা সহজভাবে যদি 5 দ্বারা এটাকে ডিভাইড করতে যাই তাহলে কত আসতেছে? 4 5 20 থাকতেছে, 23-এর থেকে 20 বাদ দিলে থাকতেছে 3, 3 আর 8 মানে কত? 38, তাহলে 5 7 35, আবারও 3 থাকতেছে, 3 আর 0 30, মানে 5 6 30, আর এদিকে 5 1 5। মুখে মুখে করার চেষ্টা করছি। এখন এটা কত দ্বারা ভাগ যাব? খেয়াল করো, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 1 12, 12 আর 6 18, 18কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে কি এই সংখ্যাকেও 3 দ্বারা ভাগ যাবে।
তো আমি একটু সময় সংক্ষেপ করার জন্য যদি ডাইরেক্ট লিখি 1587, এটাও ভাগ যাচ্ছে, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে? আসতেছে হচ্ছে 529। তো 529, এই 529 একটি পূর্ণবর্গ সংখ্যা, যেটা হচ্ছে কত? 23-এর মাধ্যমে আমরা পাচ্ছি। খেয়াল করো, এখানে 23 একটি জোড়া, 3 আর 3 একটি জোড়া, খালি আছে কি 5, অর্থাৎ 23,805কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেটা হবে হচ্ছে কত? সেটা হবে হচ্ছে 5। আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এই জিনিসগুলো খুবই সহজ, যে আমরা যদি এরকম মৌলিক গুণনীয়কে পরিণত করি তাহলে খুব সহজেই বের করতে পারবো যে কোন জিনিসটা জোড়াবিহীন আছে, সেটাই হবে হচ্ছে গিয়ে তার দ্বারা গুণ করতে হবে অথবা তার দ্বারা ভাগ করতে হবে। এখন চলো আমরা 7 নম্বর অঙ্কটা করি, যেখানে কি দেওয়া আছে, কোনো সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি হতে পারে? খেয়াল করো, কোনো সংখ্যার বর্গ সংখ্যার, প্রশ্নটা খেয়াল করো, কোনো সংখ্যার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 হলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হতে পারে? এখন এই বিষয়টা যদি আমরা খেয়াল করি তাহলে খেয়াল করো কি কি হতে পারে। বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। এখন যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে কি করতে পারি? তো প্রশ্নটা নিয়ে অনেকের একটি কনফিউশন কাজ করতে পারে, আমি একটু সহজ করার চেষ্টা করি। খেয়াল করো যে কোনো সংখ্যাকে বর্গ করা হলো, সেই বর্গর একটি একক স্থানীয় অঙ্ক থাকতেই পারে। যেমন 7কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে আসতেছে কত? 49। এটা একটা বর্গ সংখ্যা যার স্থানীয় অঙ্ক হচ্ছে 9। তো খেয়াল করো, কোনো বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হলে তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে? খেয়াল করো, এই 4কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে? 16। এখানে একক স্থানীয় অঙ্ক 6, তার মানে কি 4 হতে পারে। আবার 6কে 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে? 36। এখানেও একক স্থানীয় অঙ্ক 6, তার মানে কি 6ও হতে পারে। এরপরে কি আছে? 8। 8কে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে 64। এখানে বলছে যে একক স্থানীয় অঙ্ক বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক, তো এখানে 16 বর্গ সংখ্যা, 36 বর্গ সংখ্যা, 64 বর্গ সংখ্যা, বাট 8 হতে পারে না, কারণ 8 দ্বারা কোনো কিছু যদি বর্গ করা হয়, খেয়াল করো 8 আর 8কে যদি আমরা 8 আর 8 দ্বারা গুণ করি তাহলে কিন্তু শেষে সেই 4ই আসবে, তাই না? সুতরাং এখানে 8 হতে পারে না। তো 1 আর 2 ঠিক, 1 আর 2 মানে হচ্ছে ক। আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এটা খুব ইন্টারেস্টিং এবং বোঝার একটা বিষয় রয়েছে। 8 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, যেখানে 25 এর বর্গমূল বোঝাতে লেখা হয় √25। 25 এর বর্গমূল বোঝাতে লেখা হয় √25। এটা কি ঠিক? এটা ঠিক, তাই তো? এটা ঠিক বলা যেতে পারে। তো এটাকে আমরা ধরে নিলাম ঠিক। তারপরে আরেকটা কি হতে পারে, যে বর্গমূল 50। বর্গমূল কি 50 ঠিক আছে? বর্গমূল 50 ঠিক নাই, কারণ 25-এর বর্গমূল হচ্ছে 5, তাই তো? তার মানে কি এটা ঠিক নেই। আচ্ছা, এখানে মনে হয় 5ই দিছে, এটা মনে হয় 50 না। আচ্ছা, যদি এটা 5 হয়ে থাকে তাহলে এটা ঠিক আছে। 25-এর বর্গ 50 এটা কোনোভাবেই ঠিক না, তার মানে কি 1 আর 2 ঠিক আছে? এটার উত্তর হচ্ছে 1 ও 2, ক। ওকে, লেকচারের এই অংশে আমরা একটি সংখ্যা দ্বারা 3টি প্রশ্নের সলভ করার চেষ্টা করব। তো খেয়াল করো, এখানে দেওয়া আছে 289 একটি সংখ্যা, প্রদত্ত সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক কত হবে? খেয়াল করো, বর্গ মানে কি? যে সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা গুণ করা, অর্থাৎ 289 গুণ 289। তো ভাগফলটা পরে বসাবো।
তার আগে খেয়াল করো, এখানে প্রশ্ন দেখে কিন্তু বোঝা যাবে এই 9 আর 9 যখন গুণ করব তখন কিন্তু প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কি 1, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক কত হবে সেটা হচ্ছে 1। প্রদত্ত সংখ্যাটির বর্গ কত, খেয়াল করো শেষে অবশ্যই 1 হতে হবে, অর্থাৎ হচ্ছে এই যে এটা, সেটা কি 8 3 5 2 1 এটা হবে, কারণ সর্বশেষে বা একক স্থানীয় অঙ্ক 1 আছে, বাকিগুলো তো নাই। এটা দেখেই আমরা বুঝে ফেলছি যে এটা হবে হচ্ছে 83,581। প্রদত্ত সংখ্যাটির বর্গমূল কত, অর্থাৎ 289 এর আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা কিভাবে করতে পারি, দুই রকমভাবে করতে পারি। একটা হচ্ছে মৌলিকভাবে করতে পারি, সেটা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেখতে হবে যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভাগ প্রক্রিয়া করা। আমরা মৌলিকভাবে না করে ভাগ প্রক্রিয়া করি। খেয়াল করো, তো প্রথমে জোড়ায় জোড়ায় নিলাম, তো 8 আর 9 একটা জোড়া, আর 2 যেহেতু একাই, সুতরাং এটা একাই থাকছে। তো 2-এর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, সেটা হচ্ছে 1, তার মানে 2-এর থেকে 1 বাদ দিলে 1 থাকছে, 8 আর 9 নামলো। এখন নিয়ম অনুযায়ী কী করতে হবে, ভাগফল যা আছে তার দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 2। এখন খেয়াল করো যে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা ওই দুটো সংখ্যাকে গুণ করলে এটা আসবে। তো খুবই একটা সহজ বিষয়। খেয়াল করো, আমরা যদি এখানে 9 নেই তো 9 9 81 হবে, এখানে আছে 9, এটা হবে না, 8 হবে না, 15 হবে না, বুঝাই যাচ্ছে উত্তর এখানে হবে 17। কারণ যদি আমরা এখানে 7 নেই তো 7 আর 7 গুণ করলে 49, 7 দোকানে 14, হাতে থাকে 4, অর্থাৎ 18। তো এটার কত, এখানে নিলাম নিচে কত আমরা 7, তাহলে এটার বর্গমূল হচ্ছে 17। তো খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেললাম। চলো আমরা আরও কিছু বর্গমূল বা এই জাতীয় প্রশ্ন করার চেষ্টা করি। এখন আমরা আরও কিছু করার চেষ্টা করছি, তার মধ্যে একটি হচ্ছে গিয়ে যে দশমিক ভগ্নাংশে কয়টি অংশ থাকে। খেয়াল করো, দশমিক ভগ্নাংশ কয়টি অংশ থাকে, তো ধরো আমরা লিখলাম 5.2, তাহলে খেয়াল করো এইটা একটা দশমিক, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে গিয়ে কি বাস্তব সংখ্যা। তো কয়টি অংশ থাকে, দুটি অংশ থাকে। মূল কথা হচ্ছে কি দশমিকের আগে একটা, দশমিক পরে একটা, অর্থাৎ দুটি অংশ থাকে। 1.21 এর বর্গমূল কত, আচ্ছা 1.21 এর বর্গমূলটা যদি আমরা নির্ণয় করতে যাই, খেয়াল করো আমরা প্রথমে স্বাভাবিকভাবে করলাম কি এরকম নিলাম, তাই তো, এটা নিলাম, তো 1-এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা তো 1ই, তার মানে 1 নিলাম, তাই তো। এখানে কি আছে দশমিক, আমরা কিন্তু এখানে দশমিক দিলাম না, তো মনে মনে এখানে দশমিক ধরলাম। তো 1-এর দ্বিগুণ কত, 2, তো এখানে কত কত নামলো, 21 নামলো। তো 21-এর সাথে মিলাতে গেলে এখানে কি নিতে হবে, একই তো নিতে হবে, তাই না। তো 1-কে 1 দ্বারা গুণ করলে, মানে 1-কে 1 দ্বারা গুণ করলে 1, 2 দ্বারা গুণ করলে 2, অর্থাৎ এখানে আসতেছে 21 আর এখানে আসতেছে 1, অর্থাৎ 1.1, সেটা কোনটা 1.1। 210 সমস্ত 1/4-এর বর্গমূল নিচের কোনটি, আচ্ছা এটা করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এটাকে যদি আমরা একটি এটা তো একটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা যদি এটাকে কি বলি, এটাকে যদি হরলবের মতন প্রকাশ করতে চাই, তার মানে এটা হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ, তো এটাকে যদি আমরা স্বাভাবিক ভগ্নাংশ নিতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, 4 আর 0 গুণ করলে 0, যোগ হচ্ছে 1, 4 1 4, আর হচ্ছে 8, নিচে হচ্ছে 4। এখন খেয়াল করো এটাকে যদি বর্গমূল করি তো 4-কে বর্গমূল করলে 2 আসতেছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর 841 এটাকে বর্গমূল করলে আসতেছে, আমরা যদি ক্যালকুলেটার যেহেতু ব্যবহারের মনে হয় সুযোগ আছে, সো সেক্ষেত্রে আসতেছে 29। তো 29-কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তো স্বাভাবিকভাবে আসতেছে 14 দোকানে 28 আর 1 29। খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, বর্গমূলে যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে, এর পরের অঙ্কটির মান যদি 5, 6, 7, 8 বা 9 হলে পূর্বের অঙ্কের সাথে কত যোগ করতে হবে, এর মানে কি। খেয়াল করো আমাদের যদি প্রশ্নটা এরকম থাকতো 9.125, তাই না, এই 5 হলে আমরা পরের অংশ কী করতাম, আমরা 9.13 লিখতাম। এই 5-এর জায়গায় যদি 6, 6,
7, 8 বা 9 যাই আসুক না কেন, আমরা কি করি, ঠিক আগের সংখ্যায় 1 যোগ করে দিই, তাই না? তাহলে যোগ হবে 1। 1, 2, 3, 4 সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? জোড় সংখ্যা নয়, কারণ 1 আর 3 বেজোড় সংখ্যা। অমূলদ সংখ্যাও নয়। ঋণাত্মক সংখ্যা তো নয়ই, কারণ এখানে কোনো মাইনাস সাইন নেই, এটা একটা স্বাভাবিক সংখ্যা। ওকে, 17 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এখন খেয়াল করো, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশে হর এবং লব দুটি যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বুঝতে হবে এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তো 19 অবশ্যই না, কারণ 19 পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা বাদ। 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, বাট 48 পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা বাদ। 56, 56 পূর্ণবর্গ সংখ্যা নয়, 36 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু একটার কারণে এটাও বাদ। তো খেয়াল করো, রইল কি 49 আর 121। 49-এর ক্ষেত্রে 49-কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসতেছে 7, আর 121-কে যদি বর্গমূল করি তাহলে আসতেছে 11। তার মানে কি এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। ওকে, এরপরে যে অঙ্কটা দেখো, লেখা আছে কি 3-এর বর্গমূল নির্ণয় করো। তো 3-এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এটা খুবই সহজ, সেটা হচ্ছে 3-এর বর্গমূল। এখন খেয়াল করো, 3-এর বর্গমূল 1.732, আবার লিখছি কি 1.73, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আচ্ছা, যদি উপরেটা ঠিক থাকে তাহলে নিচেরটা স্বাভাবিকভাবে ঠিক থাকবে, কারণ যেহেতু 2 দশমিক স্থান আসন্ন মান নেওয়া হয়েছে। 3-এর বর্গমূল এটা ঠিক আছে, ওকে, আর 2 দশমিক স্থান পর্যন্ত এটাও ঠিক আছে, আর এটা মূলদ সংখ্যা নয়, তার মানে কি 1 আর 2। ওকে, এখন খেয়াল করো 98 ডিভাইডেড 162, একটু সুন্দর করে লিখি, 98 আর নিচে হচ্ছে 162। ওকে, এখন এখানে কি করতে হবে, উপরে তথ্য থেকে 19 আর 20 নম্বর অঙ্কটি সলভ করতে হবে। প্রদত্ত ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে নিচের কোনটি? 98, নিচে হচ্ছে 162। এখন এর লঘিষ্ঠ আকৃতিতে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে, খেয়াল করো, 98 আর 162, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে, 4 দোকানে 8, 1 আর 8, তার মানে 9। আর এটা কত আসছে, 8 দোকানে 16 আর হচ্ছে কি 1, অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম 49 ডিভাইডেড 81। এর থেকে কি ছোট আর আছে? এর থেকে ছোট কিন্তু নাই, সুতরাং এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, প্রদত্ত ভগ্নাংশটির কোন ধরনের ভগ্নাংশ? এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটি কোন ধরনের ভগ্নাংশ? অমূলদ ভগ্নাংশ। এটা অমূলদ ভগ্নাংশ হবে যদি আমরা প্রমাণ করতে পারি যে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। আমরা আগে দেখি 89টা এটাকে কি করা যেতে পারে, দেখা যাক। এটা এখানে আছে কত, 98। খেয়াল করো, এই 98 ডিভাইডেড 162কে আমরা লঘিষ্ঠ আকারিতে কি পাইলাম, 49 ডিভাইডেড 81। তাই তো, এটা পাওয়ার ফলে খেয়াল করো 49কে যদি আমরা বর্গমূল করি তাহলে আসতেছে 7, 81কে যদি বর্গমূল করি তাহলে আসতেছে 9, অর্থাৎ কি এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, ছোটোখাটো বিষয়গুলো অনেক সময় আমাদের চোখে পড়ে না। তো যাই হোক, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। আমরা ওইখানে প্রায় 8টা আর এখানে 20টা, 28টার মতন করলাম। আমার মনে হয় আরও কিছু অঙ্ক আমরা করতে পারি যেগুলো আমাদের কাজে লাগবে। এই অবস্থায় যদি আমরা একটু খেয়াল করি, প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, 45-এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদেরকে দেখতে হবে 45-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কত। আমরা জানি 45-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, অর্থাৎ 49-এর থেকে যদি আমরা 45 বিয়োগ করি যেটা আসবে সেটাই হবে, যোগ করতে হবে, তার মানে কি 4। 45-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 49 আসবে। তাহলে কি হবে, যে 45-এর সাথে 4 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কারণ 49 একটি পূর্ণবর্গ সংখ্যা। 2,
625-এর বর্গমূলের বর্গমূল কত? বিশাল একটা বিষয়। আমাদের প্রথমে বের করতে হবে 625-এর বর্গমূল কত, তাই তো? 625 এর বর্গমূল যদি আমরা হিসাব করি, 625কে আমরা যদি প্রথমে বর্গমূল করি তাহলে আসতেছে 25, 25কে আবার যদি বর্গমূল করি তাহলে আসতেছে 5, তাহলে উত্তর হবে 5। আচ্ছা, 215, 219, 325, 625 সংখ্যাগুলোর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কত? যেহেতু আগের অঙ্কটা আমরা করে ফেলছি, স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে এখানে 625 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এটা সহজ, তো পরীক্ষায় সহজ কঠিন মিলিয়েই থাকবে। আচ্ছা, 24 নাম্বার, √3, √2, √2, √3, √5, √6 সংখ্যাগুলো কি ধরনের? সংখ্যাগুলো হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। আপাতত এইটুকুই আমরা মনে রাখি, কারণ দেখো √2কে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কিছু ফ্র্যাকশন আসবে, তাই তো? খেয়াল করো, আমরা যদি 9কে রুট করতাম তাহলে কত আসতো? 3। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 3 হচ্ছে কি এটার বর্গমূল। কিন্তু খেয়াল করো, √2কে যদি করো, √3কে করো, √5কে করো, √6কে করো, তাহলে কি আসবে? এটা একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, √5 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ সংখ্যা। এখান থেকে 3টা বিষয় দেওয়া আছে, আমাদেরকে সেই বিষয়টাকে কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। যার দশমিকের পরের অঙ্কগুলো অনির্দিষ্ট, রাইট। খেয়াল করো, এই যে √2, √3, √5, √6 এদেরকে যদি আমরা রুট করতে যাই, এদের অমূলদ সংখ্যা হচ্ছে গিয়ে, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, ধরো আমরা যদি 19কে 2 দ্বারা ভাগ করি, খেয়াল করো কত আসছে? 9 দোকানে 18, 1 এখানে দশমিক দিলাম, 0, 5, 5 দোকানে 10। খেয়াল করো, ভগ্নাংশ হয়েছে, বাট একটু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে এটা কিন্তু শেষ হয়ে গেছে, 9.5, তাই তো? এখন খেয়াল করো, আমরা যদি এরকম একটা জিনিস করতাম, সেটা হচ্ছে গিয়ে সাপোজ 100কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে? 3, 3 আর 9, এখানে থাকছে কত? এখানে সরি, 100কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে প্রথমে আসতেছে 9, নামলো হচ্ছে 1 আর 0, আবারও 3, 3, 3 আর 9 আসলো 1, দিলাম দশমিক, 0, আবার 3, 3 আর 9 হাতে 1 দশমিক, একবার যেহেতু 0 দিয়ে দিছি দিলাম 0, আবার আসলো 3, 3 আর 9, আবার 1 দিলাম 0, 3, 3 আর 9, এরকম সারা জীবন যেতে থাকবে। তো এরকম কিছু ব্যাপার রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে যার দশমিকের পরে অঙ্কগুলো অনির্দিষ্ট, মানে অনেক, মানে যেতেই থাকবে। তো এটা ঠিক আছে, যা ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না। আসলে এটাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে না, কারণ খেয়াল করো, ভগ্নাংশ এই যে 5 এবং 2, এটাকে কিন্তু আমরা, এটা কি, এটা একটা ভগ্নাংশ। এখন খেয়াল করো, এটাকে কিন্তু আমরা সুন্দর করে কি করতে পারি? 5কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দোকানে 4, 1 নামলো, দশমিক দিলাম, 0 দিলাম, 5 দোকানে 10, একটা সময় গিয়ে থেমে গেল, কিন্তু এটাকে তো কোনো ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে না, সুতরাং এটাও ঠিক আছে। আর পূর্ণবর্গ ভগ্নাংশ এটা তো অসম্ভব, তার মানে কি 1 আর 2। আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, এখানে প্রিন্টিং একটু অস্পষ্ট ছিল, যে কারণে আমার একটু হাতে লিখতে হয়েছে। 36-এর বর্গমূল, এখানে খেয়াল করো, 36-এর বর্গমূল স্বাভাবিকভাবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6। 2 নম্বর হচ্ছে অমূলদ, প্রশ্নই ওঠে না, এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং 36-এর বর্গমূল 6 ঠিক আছে, অমূলদ ঠিক নেই। আর মূলদ তো অবশ্যই, মূলদ মানে কি? মূলদ মানে হচ্ছে যে সংখ্যাকে আমরা কি করতে পারি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মূলদ সংখ্যা কাকে বলে, খেয়াল করো, আমরা যদি এইভাবে মূলদ সংখ্যাটার একটু সংজ্ঞাটা লিখে রাখি, আমাদের কাজে লাগবে। সেটা কিভাবে? যে সকল সংখ্যাকে, খেয়াল করো, যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত
রূপে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। ওকে, আমরা খুব সহজেই কাজটি করে ফেললাম। এখন চলো আমরা আরেকটি অঙ্ক দেখি। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ ক্লাস। অনেকগুলো ক্লাস করা হয়েছে, একটা না অনেকক্ষণ ধরে আমরা আসি, তো সুতরাং আমাদের মধ্যে একটা বোরনেস কাজ করছে। তো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে খেয়াল করো, যে এক সেনাপতি ৬৩,০০৯ জন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন ৮ জন উদ্বুদ্ধ রয়েছে, অর্থাৎ বেশি রয়েছে। প্রত্যেক সারিতে সৈন্যদের সংখ্যা কত ছিল? এখন খেয়াল করো, তো এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে একজন সেনাপতি এতজন সৈন্য নিয়ে বর্গাকারে সাজাতে গিয়ে দেখলেন ৮ জন, অর্থাৎ কি ৮ জন বেশি হয়েছে। তাহলে প্রত্যেকটা সারিতে সৈন্যের সংখ্যা কত ছিল? তাহলে এটা যদি আমরা বের করতে যাই আমাদের কিছু কাজ করতে হবে। চলো এই কাজগুলো করি। খেয়াল করো, আমরা যদি এই যে কি বলে এটাকে ৬৩,০০৯ এটাকে যদি বর্গমূল করি, খেয়াল করো কি দাঁড়াচ্ছে, এখানে জোড়া একা। ৬-এর সবচেয়ে কাছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৪, ৪-এর বর্গমূল হচ্ছে ২, তার মানে ২ দুগুণে ৪। ওকে, এখন আমরা যেটা করব, ৬ থেকে ২ বাদ দিলে ২, এখানে নিয়ম অনুযায়ী ২-এর দ্বিগুণ হচ্ছে ৪, আর এখানে নামলো হচ্ছে ৩, ০। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যা দ্বারা এটা গুণ করলে এটা সমান বা কাছাকাছি হতে হবে। তো এখানে বোঝাই যাচ্ছে, যদি ৫ নেই, ৫ ৫ ২৫-এর ৫, ৪ ৫ ২০, ২০-এর ২, ২২। এখানে থাকছে ৫, এখানে থাকছে ০, এখানে ৯, আর এই ৫টা এখানে একটা ভাগফলে চলে গেছে। তারপর কি আসলো, ২৫ দোকানে ৫০। তো একের বেশি তো আর নেওয়া যাবে না, কারণ ২ নিলেই ১০০০ চলে যাচ্ছে। তো ১ যদি নেই তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে ৫০১, তাই তো? আর এখানে আসতেছে ১। তো ৯-এর থেকে ১ বাদ দিলে ৮। এই যে কথা আছে, এখানে ৮ জন উদ্বুদ্ধ রয়েছে, অর্থাৎ ৮ জন বেশি রয়েছে। তো প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা কত ছিল? ২৫১ জন। সহজে আমরা করে ফেলছি। প্রত্যেক সারিতে সৈন্য সংখ্যা ছিল ২৫১ জন। তো আমার মনে হয় তোমরা এটা সবাই বুঝতে পেরেছ। এখন চলো আমরা একটা কাজ করি, আর ২টা অঙ্ক করি। আমার মনে হয় বোনাস হিসাবে তোমাদের এই অঙ্কগুলো আমরা করাতে পারি। কি আছে, ২ দশমিক স্থান পর্যন্ত ৫-এর বর্গমূল নির্ণয় করো, বা আসন্ন মান কত? খেয়াল করো, ৫কে যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে কত দাঁড়াচ্ছে? খেয়াল করো, ৫-এর সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ২, দিলাম ২, আসতেছে এখানে ৫-এর থেকে ৪ বাদ দিলে আসতেছে কত? ১, তাই তো? এখন খেয়াল করো, এখানে হচ্ছে কত? ৪, তাই তো? তো এখানে যদি আমরা একটা দশমিক নেই, এখানে আসতেছে কত? ০, আর একটা ০। তো কতর মধ্যে যাচ্ছে? আমরা ম্যাক্সিমাম কত নিতে পারবো? আমরা যদি ৩ নেই তাহলে কিন্তু ৩ ৪ ১২, অর্থাৎ ১০০ ক্রস হয়ে যাচ্ছে, আসতেছে ২। তাহলে ২ দোকানে ৪, ৪ দোকানে ৮, আর এখানে থাকছে ২। তাহলে কত নামতেছে? ০, মানে ১০ থেকে ৪ বাদ দিলে ৬, আর হাতে ১, অর্থাৎ ১। এখানে কত আসতেছে? ৪৪। এখানে কি আবারও কি নিলাম? ২টা ০। যদি ৫ নেই, ৪ ৫ ২০, মানে ২০০০ ক্রস করে যাচ্ছে। এখানে কি নিতে হবে? ৪ নিতে হবে। তাহলে ৪ ৪ ১৬, ৪ ৪ ১৬ আর ১ ১৭, ৪ ৪ ১৬। এটা কি হচ্ছে? এটা হচ্ছে না। তাহলে কত হবে? ২২ দোকানে ৪৪। তাহলে কি এখানে ৩ নিতে পারি আমরা, তাই তো? আমরা এখানে ৩ নিতে পারি।
যেহেতু এখানে 44 4-এ হচ্ছে না, যদি 3 নেই তাহলে 3 3 আর 9, 3 4 12, 2 3 4 12 আর 1 13। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 1, তারপরে হাতে কত 1, এখানে হচ্ছে 3, অর্থাৎ হচ্ছে 7, আর এখানে 1 হচ্ছে কত 2। ওকে, তাহলে এখানে কত আসতেছে 3। তাহলে এখন কত দাঁড়াচ্ছে এখানে খেয়াল করো, 3 দোকানে 6, 2 দোকানে 4, আর হচ্ছে 2 দোকানে 4, তাই তো? এখন এখানে কত নিতে হবে? আবারও এখানে কি আসতেছে? 2টা শূন্য আসতেছে। তাহলে এখানে কত নিতে পারি আমরা? সবার শেষে আছে 27, তাই না? তাহলে এমন একটা জিনিস কিন্তু আমরা যদি 6 নিই, খেয়াল করো, 6 নিলে 6 6 36, 6 6 36 আর 3 39, তারপরে হচ্ছে গিয়ে কত 4 6 24, 24, আর হচ্ছে হাতে ছিল 3 27, আর 4 6 24, আর 2 কত 26। ওকে, তাহলে এখানে কত আসতেছে 4। আমরা যদি এটা বিয়োগ করি কত দ্বারা 27100, অর্থাৎ এখানে আসতেছে, এটা হচ্ছে 0, আর এখানে আসতেছে 3, হাতে 8, হ্যাঁ 3, এটা আসতেছে 3। আমি তোমাদের সাথে একটু খোলামেলাভাবে অঙ্কগুলো করার চেষ্টা করলাম যাতে তোমাদের মানে কোনো সমস্যা না হয়। তাহলে এখানে কত আসতেছে 6। প্রশ্নে কি আছে? 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে। যদি 2 দশমিক স্থান পর্যন্ত নেই তাহলে 6টা এখানে 1 যোগ হয়ে যাচ্ছে 6-এর কারণে, অর্থাৎ 2.24। ওকে, এরপরে কি আছে? 1.002001 এর রুট কত? এটা আমরা সরাসরি ক্যালকুলেটরের সহায়তা নিব। কত আছে? 1.002001, অর্থাৎ 1.001। ওকে, নিচের তথ্যগুলো লক্ষ্য করো। কি দেওয়া আছে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। মানে কি? খেয়াল করো, মানে হচ্ছে গিয়ে আমরা জানি কি? আমরা জানি যে এই অংশটুকুকে কি বলা হয়? ভাজ্য। এই অংশটুকুকে বলা হয় ভাজক, আর এই অংশটুকুকে বলা হয় ভাগফল। অর্থাৎ এইটা আর এইটা যখন আমরা গুণ করব তখন কি আসবে? এই যে এটা আসবে। তাহলে কি লিখতে পারি? ভাজ্য ভাজকের একটি মাল্টিপল। ভাজ্য ভাজকের একটি কি? গুণফল। আসলে কি তাই? আমরা যদি একটু চিন্তা করি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল, অর্থাৎ ভাজক আর ভাগফল গুণ করলে কি আসতেছে? ভাজ্য আসতেছে। তাহলে এটা ঠিক আছে। ভাগফল ভাজকের উৎপাদক। ভাগফল ভাজকের উৎপাদক না, ভাগফল হচ্ছে ভাজ্যের উৎপাদক। এটা ক্রস। ভাজক ভাজ্যের গুণনীয়ক। ভাজক ভাজ্যের গুণনীয়ক অবশ্যই, কারণ ভাজ্য যদি 9 হয় তার গুণনীয়ক 3 গুণ 3, অর্থাৎ এই যে একটা 9কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 3 আসবে। তার মানে কি? এটাও ঠিক আছে। এটা তোমাদের একটু বুঝতে হবে যে ভাজ্যের গুণনীয়ক ভাজক। খেয়াল করো, মান যদি 121 হয়, এখন এইটাকে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, এর মানে কি? এখানে 11 আসতেছে, অর্থাৎ কি 121কে 11 গুণ 11 করলে কি আসতেছে? 121 আসতেছে। অর্থাৎ এইগুলো কি? এগুলো হচ্ছে ভাজক। তার মানে কি? এটা হচ্ছে গিয়ে 121-এর গুণনীয়ক, অর্থাৎ ভাজক ভাজ্যের গুণনীয়ক। এটা ঠিক আছে। 1 আর 3, 1 এবং 3, গ নাম্বারটা। তো 30টা আর ওখানে প্রায় 8টার মতন আমরা মোটামুটি 30-35টার মতন এমসিকিউ কোশ্চেন সলভ করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে, এটা ভবিষ্যতেও কাজে লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ।
তো আবারও একটি কোনো লেসনে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।